নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ও আপনাদের চ্যানেল মিথ মুহূর্তে। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেই বিষয়টি নিয়ে বলার আগে একটু তার ব্যাকগ্রাউন্ডটা বা পটভূমিকাটা নিয়ে আলোচনা করি। কারণ একটাই, আগের থেকে চলুন না মনের ধোঁয়াগুলো, কালিমাগুলো একটু সরিয়ে রেখে নতুন করে একটা চেনা জিনিসকে জানি। প্রথমেই এই পটভূমিকার কথা বলতে গিয়ে দুটো শব্দের কথা মনে হলো। একটা হলো প্রকৃতি, একটা হলো সংস্কৃতি। দুটোই আমাদের খুব চেনা শব্দ। প্রকৃতি এবং সংস্কৃতি কিন্তু সহদরা বা সমসাময়িক নয়। প্রকৃতি আদি, অকৃত্রিম এবং প্রকৃতি অপরিবর্তনশীল। সংস্কৃতি কিন্তু পরিবর্তনশীল। যুগে যুগে বারবার সংস্কৃতি পরিবর্তন হয়েছে, আর সংস্কৃতির থেকেই জাত হয়েছে সমাজ, জন্মেছে সমাজ। তাই সমাজও বারবার পরিবর্তন হয়েছে। অথচ দেখুন, প্রকৃতির বেসিক ফ্যাক্টরগুলো কিন্তু পরিবর্তন হয়নি। হ্যাঁ, সংস্কৃতি আমাদের এক রকমভাবে দেখতে শেখায়, তাই হয়তো আমাদের দেখার চেতনা বা দৃষ্টিভঙ্গিটা বারবার পাল্টেছে। তাই জন্য সেই ব্যাপারটার প্রভাব কিন্তু আমরা পুরাণগুলোতেও দেখতে পাই। তো যাই হোক, প্রকৃতির কথা যদি বলি, প্রকৃতি অকৃত্রিম, প্রকৃতি আদি, প্রকৃতি অনন্ত। কিন্তু সংস্কৃতি কিন্তু নীতি, রীতি, একটা ডিসিপ্লিন, এই জিনিসগুলোর নিয়েই একটা মেলবন্ধন হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতি মানেই হচ্ছে সমাজবদ্ধতা। সংস্কৃতি সবসময়ই বলে এক রকমের নিয়মের কথা, ঠিক বেঠিকের কথা। কিন্তু প্রকৃতিতে কিন্তু সব কিছুই হচ্ছে। মানে ধরুন, প্রকৃতির থেকে যেমন আমরা সুখ, শান্তি, রস, আনন্দ এগুলো পাচ্ছি, তেমনি জরা, ব্যাধি, সব রকমের ব্যাপার পাচ্ছি। অসুখ, সব রকমের জিনিসই কিন্তু প্রকৃতি থেকে আসছে। সংস্কৃতির কাজ হচ্ছে প্রকৃতির শুধু ভালোগুলোকে নেওয়া আর খারাপগুলোকে একটা এক্সটেন্ট অবধি বাদ দিয়ে যাওয়া, বলতে পারেন ডজ করে যাওয়া। সেটাই কাজ হচ্ছে সমাজের। সংস্কৃতি তাই ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্নভাবে পরিবর্তন হয়েছে, নিজের নিজের সুবিধা মতো, মানুষের সুবিধা মতো, জীবন ধারণের সুবিধা মতো, ইতিহাসের সুবিধা মতো। তো প্রকৃতিকে যদি আমরা একটা সিম্বল দিই, প্রকৃতিকে বলা যায় প্রকৃতি হলো নির্রীতি। অর্থাৎ কালীর যে একদম প্রোটোটাইপ, তার একটা নাম ছিল নির্রীতি। কালীর যে রূপটা আমরা দেখি তা কিন্তু প্রকৃতিকে চিহ্নিত করে। আর ধরুন লক্ষ্মী বা দুর্গা বা সরস্বতী, এটা কিন্তু আমাদের সংস্কৃতির পরিচয় দেয়। তাই কালীর যে চেহারাটা আমরা দেখি, সেই চেহারাটা কিন্তু এতটা গোছানো, সজ্জিত, অলংকৃত নয়। তো সেটা আমাদের আজকের বিষয় নয়, তাই আমি এ ব্যাপারে বেশি ঢুকবো না। হয়তো কালী পুজোর আগে একটা সেশন করব আপনাদের জন্য এইটা নিয়ে। তো আজকে যেটা বলার আছে তা হলো, সংস্কৃতি যদি আমি দেখি, সংস্কৃতি কিন্তু দুটো জিনিসের একটা টোটাল। সেটা কি? একটা হলো ব্যক্তিসত্তা বা ইন্ডিভিজুয়াল, আরেকটা হলো ট্রেডিশন বা ঐতিহ্য। এই ট্রেডিশন বা ঐতিহ্যর কথা যখনই আমাদের মাথায় আসে, সঙ্গে সঙ্গে মাথায় আসে ইতিহাসের কথা। ইতিহাস অর্থাৎ আমাদের মধ্যে যেই জিনিসটা ঢুকে আছে আগের থেকে। এই ইতিহাস আবার পরিবর্তনশীল। দেখুন না, একটা উদাহরণ দিয়েই বলি। আগে তো নারী শিক্ষার প্রচলিত ছিল না, নারী শিক্ষার প্রচলন আমাদের সমাজে একেবারেই ছিল না একটা সময়। অথচ তার আগে কিন্তু ছিল, সেটা আমরা সবাই জানি। ঋগ বৈদিক যুগে আমরা বহু এরকম নামী এবং খুব খুব অলংকৃতা, খুব
খুব ভালো ভালো কিছু মহিলা পেয়েছি, নারী চরিত্র পেয়েছি, যাদেরকে আমরা দেখেছি রীতিমতো শিক্ষিত, এবং তারা কিন্তু আমাদের আদি যে স্ক্রিপচার্সগুলো আছে তাতে কিন্তু তারা তাদের জ্ঞানের ভাণ্ডার খুলে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু তার পরবর্তীকালে নারী শিক্ষা হয়ে গেল বন্ধ। আবার দেখুন নারী শিক্ষা ফিরে এসে, তাহলে কি বারবার জিনিসটা পরিবর্তনশীল, এবং সেইভাবেই কিন্তু সমাজটা গড়ে উঠেছে। সমাজ এইভাবে ভাঙন গড়নের মধ্যে দিয়েই যায়। এবার প্রকৃতির কথা যদি আমি বলি, তাহলে প্রকৃতি কিন্তু প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্সিভ অ্যাকশনের ওপরে অনেকটাই নির্ভরশীল। প্রকৃতি নিয়ম, নীতি, নিষ্ঠা এগুলো মানতে চায় না, বা বলতে পারেন মানতে পারে না, সেটা প্রকৃতিতে নেই। কিন্তু সংস্কৃতির প্রকৃতিতে আছে যে কোনো জিনিসকে মেনে, বুদ্ধি দিয়ে, চেতনা দিয়ে, ভাবনা চিন্তা করে এগোনোর কথা। এই যে আজকে আমাদের বিষয় অজাচার বা ইনসেস্ট, এটা কিন্তু একটা প্রকৃতিগত ঘটনা বা ফ্যাক্টর। ইনসেস্ট বা অজাচার অর্থাৎ খুব নিকট আত্মীয়দের মধ্যে একটা আকর্ষণ বা মিলন, বা ধরুন যৌনতার একটা ইচ্ছা, সেই ইচ্ছার নামই হলো ইনসেস্ট বা অজাচার। সাইকোলজিস্টরা এটা নিয়ে অনেক কিছু বলে। তো অনেক কিছু কারণের মধ্যে আমরা রোগ বা অসুখ এই পার্টটাকে বাদ দিয়ে যদি ভাবি, তাহলে 3টে মূল কারণ কিন্তু এই ইনসেস্ট বা অজাচারের কারণ হিসেবে আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে মানুষের একটা নিষিদ্ধ ব্যাপারের প্রতি, নিষিদ্ধ ঘটনার প্রতি সবসময় একটা টান, যেটাকে আমরা বলি অরিজিনাল সিন। এটা বাইবেলেই রয়েছে অরিজিনাল সিন, যেটা দেখবেন প্রথম যে বাইবেলের গল্পটা দিয়ে শুরু হয়, মানে অ্যাডামকে গড দ্য ফাদার তিনি বলে দেন যে ওই ট্রি অফ নলেজ থেকে আপেলটা খেও না, কিন্তু ইভের ইচ্ছা হয় সেই ফলটা খাওয়ার। অবশ্যই সেখানে হয়তো একটা ইনস্টিগেশন কাজ করছে, কিন্তু ইচ্ছা হয়, এবং সেই ইচ্ছাটাকে ওরা চরিতার্থ করে। এই চরিতার্থ করার মানেই হলো, অর্থই হলো যে নিষিদ্ধ জিনিসের প্রতি, নিষিদ্ধ ঘটনার প্রতি, নিষেধাজ্ঞার প্রতি মানুষের একটা নিজস্ব ইচ্ছা থাকে, সেটাকে কোনো না কোনোভাবে খণ্ডন করে বা লঙ্ঘন করে দেখা যে তারপরে কি আছে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কোনো রকম যন্ত্রণা বা কোনো রকমের দুঃখের স্মৃতি, কোনো ব্যথার স্মৃতি, তার থেকে অনেক সময় অজাচার বা ইনসেস্টের জন্ম হয়। মানে আমি বলছি, এক রকমের নিরাপত্তাহীনতায় ভোগে মানুষ। তখন ভাবে বাইরের মানুষটার কাছ থেকে হয়তো এই নিরাপত্তাটা আমি পাইনি, ঘরের মানুষটার কাছ থেকে আমি এই নিরাপত্তাটা পেতে পারি। তার সন্ধানে মানুষ কিন্তু এক রকমের ইনসেস্ট বা অজাচারে প্রবৃত্ত হন। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হলো সেক্সুয়াল বা জেন্ডার আইডেন্টিটি। দুটো শব্দ কিন্তু পুরোপুরি আলাদা। আমি খুব ভালো বাংলা প্রতিশব্দ বা বাংলার তর্জমা এটার পাইনি। সেক্স ওয়ার্ডটা বা সেক্স শব্দটার মানে হচ্ছে একটা শুধুই শারীরিক অ্যাসপেক্ট, মানে আমি যেভাবে জন্মেছি, আমার জন্ম হয়েছে, আমি একটা নারী অথবা আমি একটা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা হচ্ছে আমার সেক্স। কিন্তু জেন্ডার কথাটা কিন্তু অনেকটা বড়। জেন্ডারের অর্থ হলো যে জিনিসের মধ্যে শারীরিক এবং মানসিক দুই রকমের অ্যাসপেক্টের মেলবন্ধন হয়েছে। মানে কেউ যদি শারীরিকভাবে সেক্সুয়ালি সে যদি পুরুষ হয়, এটা কিন্তু কোনো নিয়ম নয় যে তার মনের মধ্যে একটা নারী লুকিয়ে থাকবে না, যার থেকেই কিন্তু আমরা হোমোসেক্সুয়ালিটি এই কনসেপ্টটা পাই। এই ব্যাপারটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অজাচার বা ইনসেস্ট তৈরি করার পিছনে। পুরাণগুলোতে দেখেছেন কি, আসি মিথের কথায়, মিথ মুহূর্ত বলে কথা। পুরাণগুলোতে দেখেছেন যে প্রত্যেকটা পুরাণের সৃষ্টি কথায় কিন্তু ইনসেস্ট আছে।
তো এই ব্যাপারটা নিয়ে খেয়াল করতে গিয়ে আমার মনে হলো যে পরবর্তীকালে তো সমাজে ইনসেস্টকে বাধা দেওয়া হয়েছে, ইনসেস্টকে খারাপ বলা হয়েছে, ইনসেস্টকে বলা হয়েছে যে এটি খুবই একটা মানে এমন কিছু যেটা সমাজে বৈধ নয়, এটা একটা অবৈধতা, এটা নিয়ম শৃঙ্খলার বাইরে। তাহলে মিথে কেন এই জিনিসটা রয়েছে? এই ব্যাপারটা নিয়ে ভাবতে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা মিথেই প্রায় আমি অজাচার বা ইনসেস্টকে দেখতে পাচ্ছি। প্রথমে আসি গ্রিক মিথে। গ্রিকরা আমার মনে হয় ভীষণভাবে সৎ, গ্রিক মিথগুলো ভীষণভাবে সত্যি। ওরা কখনো কিন্তু অনেক কিছু নিয়ে বলার মধ্যেও ওরা কিন্তু সত্য লোকায় না, সত্য গোপন করে না, এবং এই সত্য গোপন না করে ওরা কিন্তু অনেক কিছু বলে দেয়। তো এই গ্রিক মিথের মধ্যে যদি আমি একদম শুরুর দিকে যাই, তবে আমি দেখতে পারবো যে গ্রিক মিথে আমরা ইউরেনাস, প্রথম যে মানে গ্রিক মিথোলজিতে যে দেবতাদের যে বংশতালিকা, সেটা কিন্তু 3টে আলাদা আলাদা, মানে 4টে ইনফ্যাক্ট আলাদা আলাদা জেনারেশনে ভাগ করা আছে। তো প্রথম জেনারেশন যেটা, সেই জেনারেশনটা হচ্ছে ইউরেনাসের জেনারেশন, মানে ইউরেনাস যেখানে সর্বময় কর্তা ছিলেন। ইউরেনাসের স্ত্রী হলেন তার বোন, তার সহোদর, যার নাম গেইয়া। তারপরে তাদের যে ছেলে ক্রোনসের বউ হলেন রিয়া, এবং তাদের 8টি সন্তান, বউ এবং বোন উভয়ই কিন্তু। আবার এই ক্রোনস এবং রিয়ার যে ছেলে মেয়ে, তার মধ্যে জিউস সব থেকে ছোট, সর্বকনিষ্ঠ, তাকে আমরা সবাই চিনি যে তিনি হচ্ছেন দেবরাজ, অলিম্পিয়ান গডদের লিডার। তো তার যে বোন হেরা হচ্ছে আবার জিউসের স্ত্রী। তাহলে দেখুন অজাচারটা কিন্তু শুরুর থেকেই আমরা দেখতে পাচ্ছি মিথোলজিতে। আবার চলে আসি আমরা ইজিপ্টে তো এটা আমাদের ইতিহাসেই পাওয়া যায়। যেমন ধরুন খুব পরিচিত কিছু নাম বলি, ক্লিওপেট্রা মানে একজনই তো ক্লিওপেট্রা নয়, ক্লিওপেট্রা তো অনেকজনই আছেন। 2জন ক্লিওপেট্রাকে আমি পেয়েছি, 2জনের নাম ইতিহাসে আমি পেলাম, যারা কিনা নিজের ভাইকে টলেমি, 2জনের নামই টলেমির সাথে ক্লিওপেট্রার বিয়ে হয়েছিল। তাহলে দেখুন এই টলেমি এবং ক্লিওপেট্রা ভাই বোন, অথচ তারা কিন্তু বিবাহিত। আবার পাশাপাশি দেখুন, আমি যদি জাপানিজ মিথে চলে যাই, সেখানেও আমরা ইনসেস্ট দেখতে পাই। আবার চাইনিজ মিথে, চায়নাতে সৃষ্টির যে কাহিনী রয়েছে, চায়নাতে যেভাবে ফ্লাডের যে কনসেপ্টটা ওরা যখন বলে যে বন্যা হয়ে যাচ্ছে চারিদিকে, তখন ওরা দেখায় একটা গল্প আছে যেখানে একটা চাষি, গরিব চাষি, সে বজ্রদেবতাকে আটকে দিয়েছে। বজ্রের দেবতা সে প্রচণ্ড তাণ্ডব করে প্রকৃতিকে নষ্ট করছে, ফসল নষ্ট করছে। তো উনি কী করেছেন, এই চাষি বজ্রদেবতাকে আটকে দিয়েছেন। এই বজ্রদেবতা, যার নাম হচ্ছে লেইশেন, এই চাষির 2 ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে, তাদেরকে একটা টোপ দিয়েছেন, দিয়ে বলেছেন তোমরা যদি আমাকে ছাড়িয়ে দাও তাহলে আমি তোমাদেরকে বাঁচিয়ে দেব। এবং বাচ্চা দুটো, খুব বাচ্চা নয়, কিশোরী, তারা এই লেইশেনকে ছাড়িয়ে দিয়েছে। এই কেজটা থেকে, যে জালের মধ্যে ওকে রেখেছিল, সেই জাল থেকে বের করে দিয়েছে বজ্রদেবতাকে। বজ্রদেবতা তখন ওদেরকে একটা বিশাল বড় লাউ দেন, গোড। এই লাউটার ভেতরটা ফাঁপা করে এই 2 ছেলে মেয়ে ওই লাউয়ের ভেতরে গিয়ে লোকায়, এবং তারপর বজ্রদেবতা পুরো পৃথিবী ধ্বংস করে দেয়। ধ্বংস করার সাথে সাথে ঈশ্বরের প্রতি যারা বিরূপ মনোভাবাপন্ন, তাদের সকলকেই কিন্তু প্রকৃতি গিলে ফেলে এবং বন্যায় তারা ডুবে যায়, এবং বেঁচে থাকে এই 2টি ছেলে মেয়ে। এরাই কিন্তু আবার চাইনিজ বিলিফ অনুযায়ী, চাইনিজ বিশ্বাস অনুযায়ী, এরাই কিন্তু পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে। নর্স মিথোলজিতে দেখুন, নরওয়েজিয়ান মিথোলজিতে আমরা দেখতে পাই ফ্রে এবং ফ্রেয়া 2জনেই কিন্তু সহোদর, এবং মানে একই মায়ের সন্তান, অথচ তারা কিন্তু 2জনেই স্বামী স্ত্রী। এবার আসি ভারতীয় মিথে কি নেই? সব জায়গাতে আছে। অর্জুন সুভদ্রা মহাভারতে, তারা তো ডাইরেক্ট ব্লাড লাইনে পড়ে যাচ্ছে। মানে অর্জুনের মা কুন্তি হচ্ছেন সুভদ্রার বাবা বসুদেবের নিজের বোন। সেখান থেকেও কিন্তু একটা আত্মীয়তার মধ্যে ইনসেস্ট বা অজাচারের উদাহরণ আমরা পাচ্ছি। আরেকটা ঘটনা বলি, বিবস্বান বা
আমরা যাকে বৈবস্বত মনু বলে জানি, একদম শুরুতে আমরা দেখেছি তার সাথে, যার আরেকটি নাম হচ্ছে শ্রদ্ধাদেব বা শ্রদ্ধাদেব, এই শ্রদ্ধাদেবের স্ত্রী হলেন শতরূপা। শতরূপা হচ্ছে ব্রহ্মার সৃষ্টি। আবার দেখুন বৈবস্বত মনু মানে বিবস্বান, তিনিও কিন্তু ব্রহ্মার সৃষ্টি। কোথায় গিয়ে যেন একটা ইনসেস্টের আমরা উদাহরণ বা একটা হালকা আভাস পেয়ে গেলাম। ঠিক হালকা আভাসও না, যথেষ্ট প্রমিনেন্ট। আরেকটা বলি, কল্কি অবতার। এই কল্কি অবতারের ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অধর্মর সাথে তার বোন মিথ্যার বিয়ে হয়েছিল। তার 2 সন্তান হয়, দম্ভ এবং মায়া। এই দম্ভ এবং মায়া এই দুজনও ভাই বোন হওয়া সত্ত্বেও তারাই কিন্তু স্বামী স্ত্রী হয়ে যায় এবং তাদের 2 সন্তান জন্মায়। এক হচ্ছে ক্রোধ, এক হচ্ছে হিংসা। এই ক্রোধ আর হিংসার আবার সন্তান হিসেবে জন্মায় কল্কি অবতার। এই গল্পটার মধ্যে দিয়ে অজাচারের বিরুদ্ধে একটা আলোচনা আমরা পেলাম, অথচ বিবস্বান বা বৈবস্বত মনুর যে ঘটনা আমরা শুনলাম তার মধ্যে কিন্তু কোনো রকম নেগেটিভ আভাস আমরা পাইনি। আসলে কি জানেন তো, এগুলো তো বিশ্বাসের গল্প, মিথ আসলেই এক বিশ্বাসের কথা। তো বিশ্বাসটাও তো বুদ্ধির সাথে চেতনার সাথে বারবার করে পাল্টাতে থাকে। তাই যখন যখন লেখাগুলো এসছে, পুরাণগুলো যখন যখন লিপিবদ্ধ হয়েছে, সেই সমাজের যে চিন্তাভাবনার একটা ছায়া, সেই ছায়াটা তো পুরাণে পড়েইছে। পুরোপুরি গল্পটা তো একইভাবে চলে আসেনি, গল্পগুলো সময় সময় অনেক পরিবর্তন হয়েছে। এই বৈবস্বত মনু আর শতরূপার যে সন্তান, 8 সন্তান, এবং তার মধ্যে ইক্ষ্বাকু, ইলা, এরা সবাই কিন্তু একটি করে সন্তান, যার থেকে কিন্তু এত বড় বড় বংশ সৃষ্টি হয়েছে। এবারে প্রশ্নটা হলো, কেন অজাচারকে ক্রিয়েশন মিথে বা সৃষ্টিতত্ত্বে কেন এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে? তার কারণ হলো, যে কোনো সমাজ বা যে কোনো সভ্যতা চেষ্টা করে নিজেকে পিওর প্রমাণ করতে। পিওর অর্থাৎ যে কোনো রকমভাবেই প্রমাণ করার চেষ্টা করে যে আমার মধ্যে কোনো রকম মিশ্রণ ঘটেনি, আমি একেবারেই অকৃত্রিম, আমি পুরোপুরি পরিশ্রুত, আমার মধ্যে কোনো অন্য রক্ত মেশেনি। এই কারণে কিন্তু ইনসেস্টকে বা অজাচারকে শুরুতে এতটা ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীকালে আবার সেই গুরুত্ব কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন এই কল্কি অবতারের কথা কেন এভাবে বলা হয়েছে, তার কারণ হচ্ছে পরবর্তীকালে মানুষ এটা বুঝতে পেরেছে যে সমাজে যখন যখন ইনসেস্ট এসছে বা ধরুন যখন যখন অজাচারে যে সন্তান জন্মেছে, বিজ্ঞান দেখিয়েছে বা বারবার এটা মানুষ দেখেছে যে জেনেটিক রোগগুলো অনেক বেশি প্রকট হয়ে পরবর্তী বংশগুলোতে দেখা যায়। মানে যে কোনো রকম জেনেটিক ডিসঅর্ডার, যেমন ধরুন থ্যালাসেমিয়া, যেমন ধরুন অন্য রকম কোনো রোগ, যেগুলো একই বংশের মধ্যে বিয়ে হলে, একই রক্তের মধ্যে বিয়ে হলে সেই ইনব্রিডিংয়ের জন্য আর কি এই ব্যাপারটা অনেকটা বেশি থাকে, মানে প্রকটিত থাকে, রোগ ভোগ এই ধরনের সমস্যাগুলো বেশি থাকে। এছাড়া আরেকটা জিনিসও যেটা কারণ, পরবর্তীকালে কিন্তু মানুষ ছোট সমাজের থেকে বড় বড় সমাজ তৈরি করেছে। সেখানে আগে যেরকম ছিল গ্রামটাই একটা ছোট গ্রাম, সেই গ্রামটাই একটা সমাজ। তাই জন্য বাইরে যাওয়ার মতো একটা ওপেনিং বা একটা দরজা ছিল না। সেক্ষেত্রে ভেতরেই এই বৈবাহিক সূত্রগুলো তৈরি হয়েছে। তাতে সুবিধাটা কি? তাতে হচ্ছে জমির মালিকানা সত্ত্বটা অপরিবর্তিত থাকবে, মানে যার পরিবারের যে জমি, যে পরিমাণ জমি, সেই পরিমাণ জমি থেকে যাবে, অন্য কেউ এসে তাতে ভাগ বসাবে না। এই কারণেও কিন্তু অজাচারকে ঐতিহাসিক ক্ষেত্রেও আমরা দেখেছি অনেকটা অবধি অ্যাক্টিভ থাকতে। কিন্তু পরবর্তীকালে যখন দেখেছি সমাজ বড় হয়েছে, তখন মানুষ খেয়াল করেছে যে না, এবার আমার নিজের স্বাস্থ্যের দিকে চিন্তা করা উচিত। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে অজাচারের ফলে কিন্তু স্বাস্থ্যহানির একটা বড় গুরুত্ব আছে। সেই জন্য এই অজাচারকে কিন্তু পরবর্তীকালে সমাজ আর মেনে নেয়নি।
অজাচারকে অবৈধ বা খারাপভাবে আমরা দেখি। বেশি না, বাইবেল থেকে একটা উদাহরণ মনে পড়লো, সেটা হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভের কথা যদি ভাবেন। অ্যাডামের নাকি বুকে 13টি রিব ছিল, মানে বক্ষপঞ্জর ছিল 13টি। 13 নম্বর বক্ষপঞ্জরটির অন্য দিকে কোনো সাপোর্ট না থাকাতে সেটা নাকি অ্যাডামকে ব্যথা দিত। সেই বক্ষপঞ্জর থেকেই ইভের সৃষ্টি। সেই ইভ হলেন অ্যাডামের স্ত্রী। তাহলে অ্যাডামের থেকেই তৈরি হলো। আবার আরেকটি ঘটনার কথাও বলি, কৃষ্ণের সাথেও কিন্তু রাধার এক রকমের একটা প্রচলিত মিথ আছে যে কৃষ্ণের বাঁ দিক থেকে, বাম অঙ্গ থেকে রাধার সৃষ্টি হয়েছে। এমন মিথও কিন্তু যথেষ্টভাবেই রয়েছে আর কি, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। তো বাইবেলে আবার ফিরে যাই, মোজেসের জন্ম কিন্তু অজাচারের ফলশ্রুতি হিসেবে। মোজেসের ওয়াইফ, মানে মোজেসের যে স্ত্রী, তিনি হচ্ছে মোজেসের একজন কাজিন সিস্টার। তো এই যে অজাচার, এইভাবে ইনকা সভ্যতাও ইনফ্যাক্ট আমরা দেখেছি যে ওদের এক রাজা, দেবতা আর রাজার মাঝামাঝি ধরে নিন, খুব প্রভাবশালী রাজা, যার নাম ছিল মানকো কাপাক, তারও কিন্তু স্ত্রী হচ্ছেন তার বোন। তাহলে এই অজাচারটা কিন্তু মোটামুটি সৃষ্টির দিকে দেখা যায়। যে কোনো মিথের সৃষ্টির ক্ষেত্রে, সৃষ্টি তত্ত্ব যে সময় পৃথিবী সৃষ্টি হচ্ছে সেই সময়ে দেখা যায়। তার পরবর্তীকালে কিন্তু যখন দেখা যায় যে সমাজটা ফুলে ফেপে বড় হয়েছে, তখন কিন্তু সেটা আস্তে আস্তে রেস্ট্রেইনড, সেটা আস্তে আস্তে সেটাকে সমাজে বেঁধে ফেলা হয়। আসলে সমাজ মানেই তো নীতি, সমাজ মানেই তো নিয়ম। তাই যে কোনো কিছুরই একটা নীতি রীতি, যে কোনো কিছুর মধ্যে একটা শৃঙ্খলা, এই জিনিসটা বারবার সমাজ তৈরি করে। এটা আমাদের সংস্কৃতির মধ্যেই পড়ে। কিন্তু প্রকৃতি, সে তো নিয়ম ছাড়া। তাই এই ঘটনা আমরা আমাদের মাইথোলজিতে পাই, কিন্তু পরবর্তীকালে সেটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় না যদিও, কিন্তু সামাজিক অর্থে সেইটাকে কিন্তু আমরা অবৈধ বা খারাপ হিসেবে গণ্য করি। আজ তাহলে এই অবধি থাক, আবার আসবো, আবার দেখা হবে মিথ মুহূর্ত চ্যানেলে। আপনাদের ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।